পূর্ণ হলো সরকারের ১৮০ দিন। সাফল্যের তালিকা দিচ্ছে সরকার, কিন্তু বিদ্যুৎ, গ্যাস সংকট, দ্রব্যমূল্য আর আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্নও কম নয়। ৬ মাসে সরকার কি করল, আর সাধারণ মানুষ কতটা সুফল পেল? দায়িত্ব নেয়ার ১৮০ দিনে অর্থনীতি, সামাজিক নিরাপত্তা, প্রশাসনিক সংস্কার ও নাগরিক সেবায় নানা উদ্যোগের কথা তুলে ধরেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড ও বিভিন্ন উদ্যোগের তথ্য তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, দায়িত্ব নেয়ার পর থেকেই অর্থনীতি ও প্রশাসন সংস্কারের পাশাপাশি নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। সামাজিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড, ক্ষুদ্র কৃষকদের ঋণ সুবিধা এবং কর্মসংস্থানে বিশেষ তহবিলের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ২ লাখ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ এবং নতুন পে স্কেলের কাজ এগিয়ে নেয়ার কথাও জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গত ৬ মাসে কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি, সরকারের এমন দাবির কথা তুলে ধরে মাহাদি আমিন জানান, রাজনৈতিক হয়রানিমুক্ত আইন শৃঙ্খলা বাহিনী গড়ে তোলার কাজ চলছে। গত ৬ মাসে বাক স্বাধীনতা, আইনের অনুশাসন এবং মানবাধিকারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মানদণ্ড স্থাপন দেখেছি, যেখানে একটিবারের জন্য কখনো কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি। পুলিশ, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মানুষ আস্থা খুঁজে পাচ্ছেন, যখন কোনো সমস্যা নিয়ে যাচ্ছেন সেখানে সমাধান পাচ্ছেন। তারপরও বিভিন্ন অপশক্তির যে ষড়যন্ত্র এবং অস্থিতিশীলতা তৈরির উদ্যোগ আমরা দেখছি, তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার কার্যকরিতা এবং সজাগ রয়েছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীও সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগের কথা তুলে ধরেন। নির্বাচনের প্রাক্কালে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, যে অঙ্গীকারগুলো করেছিলেন সরকার প্রধান জনাব তারেক রহমান, সেই প্রতিশ্রুতিগুলি পূরণেই তিনি ক্ষমতা গ্রহণের প্রায় প্রথম দিন থেকে অথবা দ্বিতীয় দিন থেকে তিনি শুরু করেছেন তার কর্মযজ্ঞ। তবে ৬ মাসের মূল্যায়নে বড় অস্বস্তির জায়গা বিদ্যুৎ ও জ্বালানি খাত। গ্যাস সংকটে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় লোডশেডিং ও জনভোগান্তির অভিযোগ রয়েছে। সরকার বলছে, দ্রুত জ্বালানি সংকট সমাধান সম্ভব না হলেও সংকট মোকাবেলায় কাজ চলছে। চীন ও মালয়েশিয়ার সঙ্গেও এ বিষয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি দেশের নিজস্ব জ্বালানি সক্ষমতা বাড়াতে কূপ খনন সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ১৬ বছরের ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে যে ধ্বংসস্তূপ করা হয়েছিল, সবচাইতে বেশি দুর্নীতিপ্রবণ এই সেক্টর, সেখানে সবচাইতে বেশি কার্যকর উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন এবং মালয়েশিয়া গিয়েছিলেন, সেখানে যারা জ্বালানি খাতে বিনিয়োগকারী রয়েছেন ওনাদের সাথে আলোচনা হয়েছে এবং মধ্যমেয়াদে কত দ্রুত এই সমস্যার সমাধান করা যায় সেগুলো নিয়ে কার্যকর ফলশ্রুতি আমরা সামনের দিকে দেখতে পাবো। এর পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন, জনপ্রশাসন ও গণমাধ্যম সংস্কার নিয়েও কাজ এগিয়ে নেয়ার কথা জানিয়েছে সরকার। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, এ বিষয়ে সরকার প্রতিশ্রুতি থেকে এক চুলও সরেনি। যারাই যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা তারা তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করবে, জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণ যদি এটার প্রতি সমর্থন দেয়, তাহলে তারা সেই অনুযায়ী বাস্তবায়ন করবে। আমরা আমাদের কথা থেকে সরি নাই, আমরা আমাদের প্রতিশ্রুতিতেই আছি। সরকার বলছে, পুনর্গঠনের কাজ এগিয়ে যাচ্ছে, তবে পরবর্তী ১৮০ দিনেই আরও স্পষ্ট হবে এই উদ্যোগগুলো কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে নাকি সত্যিই সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরবে। শারমিন সুলতানা, দৈনিক ইনকিলাব, নিউজ ডেস্ক।
কুকর্মের তথ্য আপনারাই প্রকাশ করেছেন। তিনি একজন আসামি। আমরা তাকে বিচারের জন্য আমাদের এখানে চাই, কিন্তু উনি আর একটা দেশে উনি আছেন এবং সেখানেই উনি গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার হওয়ার পর থেকেই চেষ্টা চলছে যে উনি যাতে বের না হতে পারেন এবং উনি যাতে আমাদের দেশে ফিরিয়ে নিয়ে এসে তার বিচার করা যায়। এই ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে কূটনৈতিকভাবে আপনার সংযুক্ত আমিরাত সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ স্থাপন করা হয়েছে, আমাদের দূতাবাসের মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং আইনি প্রক্রিয়ায় যাতে তিনি কোনো সুবিধা না পান সেজন্য সেখানকার আইনি প্রতিষ্ঠানকে পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে। আমার ধারণা যে বিদেশে অবস্থানরত একজন আসামির ব্যাপারে এই দুটেই একটা সরকারের পক্ষে করা সম্ভব, আইনিভাবে এবং কূটনৈতিকভাবে। এর সর্বোচ্চ চেষ্টা আমাদের সরকারের পক্ষ থেকে করা হয়েছে এবং আরও যা কিছু করা প্রয়োজন করা হবে। প্রিয় সহকর্মীগণ, আমরা প্রশ্নগুলির মধ্যে প্রায় এগলেন হয়ে গেছে। আমি কৃতজ্ঞ যে আপনারা সবাই এসছেন এখানে এই আলোচনায় ওখানে উপস্থিত হওয়ার জন্য, এবং আমরা একটু উন্মুক্তই থাকতে চাই, কারণ আমাদের গোপন করার কিছু নাই, প্রয়োজনও নাই। সেই জন্যই আপনাদের সামনে এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা আপনাদের প্রশ্নের জবাব দিতে যাচ্ছি। সুযোগ হলে আরও বেশি সময় ধরে আপনাদের প্রশ্নের জবাব দেওয়া যাবে। ইতিমধ্যে আপনারা সালে অ্যাসেম্বলি যেটা বলেছে যে ডকুমেন্টটা প্রিপেয়ার করা হয়েছে তাদের অফিসের পক্ষ থেকে, সেটা আপনারা একটু দয়া করে দেখেন, পড়েন, তারপরে ব্যক্তিগতভাবে, দলগতভাবে কোনোভাবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে তার জবাব দেওয়াতে আমাদের কোনো আপত্তি থাকবে না। কারণ আমি আবার বলি যে আমাদের গোপন করার কিছু নাই। আমরা আপনাদের হয়ে কাজ করছি, কাজেই আপনাদেরকে অবহিত করা, আপনাদেরকে জানানো, এটা আমরা কর্তব্য বিবেচনা করি। বন্ধুগণ, আমি প্রথমেই আমার সহকর্মীদেরকে ধন্যবাদ জানাই যে তারা যার যার অবস্থান থেকে যা বলা দরকার ছিল তারা বলেছেন। বেশি বলেছে মাহাদি আমিন, উনি প্রধানমন্ত্রীর মুখপাত্র, প্রধানমন্ত্রীর পক্ষ থেকেই বলেছেন তিনি। এর অনেক কিছুই জানেন আপনারা, অনেক কিছু সবসময় মনে থাকে না, কিন্তু এটা একত্র করলে সম্ভবত আপনারা অন্তত এতটুকু অনুভব করবেন যে মাত্র 6 মাসে এত একটা বড় সমস্যা পীড়িত দেশে যতটুকু করা সম্ভব হয়েছে হয়তো যথেষ্ট না, কিন্তু একেবারে কমও না। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদেরকে, আমাদের দেশে যারা সংসদে বা সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দল আছে, শ্রেণী পেশা সংগঠন আছে, বিশেষ করে জনগণকে, যে তারা গত এই 6 মাসে অনেক সহযোগিতা করেছেন। কেউ কেউ কিছু বিরোধিতা করেছেন, আমরা সেটাকে সহযোগিতার অংশ হিসেবেই দেখতে চাই। আমরা সবার কাছে কৃতজ্ঞ, আমরা তাদের ধন্যবাদ জানাই। আমরা আশা করি যে আমার আগামী দিনগুলির যে পরিক্রমা, সেখানেও তারা দেশের মানুষ এবং আমাদের সম্মিলিত যে সমৃদ্ধি সেটা অর্জনে তারা পাশে থাকবেন। প্রিয় সহকর্মীরা, আপনারা আমার বন্ধুদের কাছ থেকে শুনেছেন আর কি, যে বাংলাদেশে সব কিছুই যেন খুব দ্রুত ঘটে। তারেক রহমান সাহেব
অনেক বছর বিদেশে বাধ্য হয়ে অবস্থানের পরে দেশে ফিরলেন 25শে ডিসেম্বর 2025 সালে। 25 ডিসেম্বর, তার মাত্র কয়েকদিনের মধ্যে 30শে ডিসেম্বর তিনি তার মাকে হারালেন। ভাবেন যে একজন মানুষ তার বাপকে হারিয়েছেন, শহীদ হয়েছেন তার বাপ, একমাত্র ছোট ভাইকে হারিয়েছেন, দেখেনও নাই মৃত্যুর সময়, এবং সেও একটা স্বৈরাচারী শাসনের অপশাসনের শিকার হয়ে মারা গেছে। অবশিষ্ট ছিল শুধু মা, সে মাকেও হারালেন তিনি। কিন্তু মাকে হারানোর বেদনা সহ্য করার জন্য তো সময়ও পেলেন না। 31শে ডিসেম্বর তার দাফন হলো, 12ই ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন। উনি দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নির্বাচনের আগে কত কাজ এবং কত সফর, কত কিছু, কত দ্রুত কাজ করতে হয়েছে আপনি অনুমান করতে পারেন। আল্লাহর মেহেরবানি, জনগণের সমর্থনে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলাম, এবং এত সমস্যা, এত সংকট যখন উনি দায়িত্ব নিলেন, আমার মনে আছে সংসদে উনি একদিন বক্তব্য রাখছিলেন যে এই চেয়ারটা বড় বেশি গরম। আসলেও তাই, সামর্থ্য সীমিত, প্রয়োজন অনেক বেশি। এরকম পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়া খুব সহজ না। কিন্তু আল্লাহর মেহেরবানি এটাও যে তিনি ইনহেরিট করেছেন এই যোগ্যতা। তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7ই নভেম্বর, উনি রাষ্ট্রপতি ছিলেন না, কিন্তু মূল দায়িত্বে ছিলেন। 7ই নভেম্বরের দিন বাংলাদেশে কোনো জাতীয় সংসদ ছিল না, কোনো মন্ত্রিসভা ছিল না, একদিন বয়সী একজন রাষ্ট্রপতি ছিলেন মাত্র। সমস্ত ক্ষেত্রে বিশৃঙ্খলা ছিল। সশস্ত্র বাহিনী বলেন, প্রশাসন বলেন, ব্যবসা বাণিজ্যে বলেন, সমাজে বলেন, প্রচণ্ড রকমের অনিশ্চয়তা, বিশৃঙ্খলা। এই দেশটা টিকবে কিনা এই নিয়ে দুশ্চিন্তা। সেই সময়ে দায়িত্ব নিয়ে এই ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং এটাকে গোছানো এবং গুছিয়ে এটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া, এটা প্রথম সম্ভব করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তারই সন্তান জনাব তারেক রহমান। একইভাবে 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন, সেই সময় বাংলাদেশের উন্নয়ন বাজেট 100% বিদেশি ঋণ এবং সাহায্য নির্ভর ছিল। দুর্নীতি, অনাচারে দেশ ছেয়ে গেছে। অন্যায়ভাবে জোর করে ক্ষমতা দখল করে রাখা হয়েছে। নির্বাচনে 86 সালে বিএনপিও যায় নাই, যারা গেছিলেন তারা টিকেন নাই। 88 সালের নির্বাচনে কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। এই ধরনের নির্বাচনে যেটা নির্বাচিত বলে দাবিদার একটা দল রাষ্ট্র শাসন করছিল অন্যায় অনাচারের মাধ্যমে। সেরকম একটা দেশের পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর একটা ক্রাইসিস মোমেন্ট, আর একটা সংকটকাল, এবং সেই সংকটকালে দেশ এবং মানুষকে সংগঠিত করা, আশ্বস্ত করা, তাদেরকে উন্নয়নের পথে আহ্বান করা, সহযোগিতা পাওয়া এবং এগিয়ে যাওয়া, কাজগুলি সহজ ছিল না। একই ধারাবাহিকতায় 2026 সালে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দায়িত্ব নেন, তখন দেশের অবস্থা কী ছিল আপনারা সবাই জানেন। সেই অবস্থাতে দায়িত্ব নিয়ে তিনি এবং তার সরকার গত 6 মাস
কি করতে পেরেছেন বা কি করতে পারেন নাই, এই বিচারের ভার জনগণের উপর, এবং জনগণ এটা প্রকাশ করে আপনাদের মাধ্যমে। আপনারা তাদের হয়ে দেশকে জানান। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ থাকবে, বিবেচনা করুন যে আপনি একদিনে কতটা হাঁটতে পারেন। তার 10 ভাগের 1 ভাগ সময়ে, আমরা তো 6 মাস, তো প্রতি বছর যদি একবার করে হয় 5 বছরে 10 বার হবে নাকি? এই 10 ভাগের 1 ভাগ সময়ে কিছুই যদি আমরা অর্জন না করতেও পারতাম, শুধু যদি সেই অর্জনের পথে অগ্রসর হতে পারতাম, পরিকল্পনা প্রণয়ন করতে পারতাম, সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলেও তো ধন্যবাদ দিতেন আপনারা। কিন্তু আমরা শুধু সেটা না, আমরা কিছুটা অগ্রসরও হয়েছি। আমাদের চেয়ে যোগ্য লোক থাকলে হয়তো আরো বেশি বাড়ত, কিন্তু ইতিপূর্বে যারা আমাদের দেশ শাসন করেছে তাদের সঙ্গে আপনারা যদি কম্পেয়ার করেন, তাহলে দেখবেন বেশ কিছু প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আপনার এই বিশাল প্রধানমন্ত্রীর কার্যালয়, আমাদের প্রধানমন্ত্রী এখানে বসেন না রেগুলার, খুব ছোট একটা অফিস সচিবালয়ে, উনি ওখানে বসেন, এবং উনি ওখানে প্রতিদিন সকাল 9টার মধ্যে পৌঁছার কারণে সচিবালয়ে কিন্তু সব অফিসের লোকরা, মন্ত্রণালয়ের লোকরা এখন 9টার আগে অফিসে পৌঁছে। আশেপাশে বিভিন্ন অধিদপ্তর, এগলেন জায়গায় যারা কাজ করে তারাও টাইম মতো অফিসে যাওয়া শুরু করেছে। ক্রমান্বয়ে হয়তো সারা দেশেই আমরা একটা নিয়মানুবর্তিতা করতে পারবো। আপনি যে পরিকল্পনায় নেক সরকার বাস্তবায়নের জন্য তো কিছু মানুষের দায়িত্ব আছে, তাদেরকে যদি সাথে না নেওয়া যায়, তাদেরকে যদি সক্রিয় না করা যায়, হবে না। উনি সেই জায়গা থেকেই শুরু করেছেন। এরকম অসংখ্য দৃষ্টান্ত ব্যক্তি জীবন দিয়েও করেছেন। একই কিন্তু শহীদ জিয়া করতেন, বেগম জিয়া করতেন, উনিও করতেছেন। আমি বিশ্বাস করি একজন তার সহকর্মী হিসাবে তার আন্তরিকতার কোনো অভাব নাই। সামর্থ্যের ঘাটতি আছে আমাদের, প্রয়োজন অনস্বীকার্য। আন্তরিকতা থাকলে এবং নিষ্ঠা থাকলে আমার ধারণা জনগণের প্রয়োজন মেটানো আমাদের পক্ষে সম্ভব হবে। কিন্তু এই কাজটা সম্ভব হবে না যদি আমরা আপনাদের সহযোগিতা না পাই। আমাদের বিএনপি সরকার, আপনাদের বিএনপি হওয়ার দরকার নাই, আমাদেরকে মোসাহেবি করার দরকার নাই, আমাদেরকে মানে খুশি করার দরকার নাই। যা সত্য, যা সঠিক, ওইটুক বললে আমরা খুশি হব। আমরা চেষ্টা করছি। আমার ধারণা সরকার সিদ্ধান্ত যদি নেয়, আগামী 6 মাস পরে যখন আবার আপনাদের সামনে এ ধরনের একটা অনুষ্ঠানে আমরা একত্র হতে পারবো, সম্ভবত আমরা আরো ভালো কিছু তথ্য, ভালো কিছু অর্জনের কথা আপনাদেরকে বলতে পারব। তারপরে 6 মাস পরে আরো বেশ কিছু, এবং আল্লাহর মেহেরবানিতে 5 বছর শেষ হওয়ার আগের যে 6 মাস, আপনারা খুব খুশি মনে আমাদের কোনো অনুরোধ ছাড়াই লিখতে পারবেন, বলতে পারবেন যে সময়টা ভালো কেটেছে। চলুন আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি যে দেশ এবং দেশের মানুষ তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য
আমরা যেন সবাই একসাথে কাজ করতে পারি। ভুল হলে আপনারা সমালোচনা করবেন, কিন্তু ভালো কাজে দয়া করে সমর্থনও করুন, সহযোগিতা করুন, আমাদের জন্য না, দেশ এবং দেশের মানুষের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুরুতে একটা কথা বলেছি যে আসলে এটা প্রচলিত অর্থে কোনো সংবাদ সম্মেলন ছিল না, জনগণের কাছে দায়বদ্ধ ছিল সরকার। সেই জায়গা থেকে শুধু একটা কথা বলতে ভুলে গেছিলাম, যেটা আমরা আজকে যে আপনাদের সামনে কথা বলছি, এটা কিন্তু আমাদের কোনো প্রতিশ্রুতি পূরণের বিষয় না। আমরা কখনো আপনাদেরকে বলি নাই যে আগে 6 মাসে আমরা এই কাজ করব, বলি নাই কখনো। কিন্তু আমরা এটা বলতেছি আমাদের দায়বদ্ধতা থেকে এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সরকারের যে জবাবদিহিতার যে দায়বদ্ধতা, সেখান থেকে বলছি আমরা, আমাদের নিজের উদ্যোগে, আপনাদের দাবিতেও না, আমাদের কোনো প্রতিশ্রুতি পূরণের অংশ হিসাবেও না। শুধুই জনগণের কাছে, যে জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে তাদের কাছে যে দায়বদ্ধতা আমাদের, তাদের কাছে জবাবদিহিতার যে গণতান্ত্রিক রীতি, সেটা পূরণের জন্য আজকে আমরা এই আয়োজন করেছি। থ্যাংক ইউ। সাংবাদিক বন্ধুগণ, এই নজরুল ইসলাম খান উনি যেমন বললেন যে জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা, তা আমরা সেটি মনে করি যে জনগণের কাছে সরকার যে জবাবদিহিমূলক, এই জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে গণমাধ্যম একটা খুব ভালো সেতুবন্ধন। আমরা সে কারণে আপনাদের সঙ্গে আমরা ডেকে কথাগুলি বললাম, প্রশ্ন করেছেন, মত বিনিময় করেছেন, মত দিয়েছেন, আমরা আমাদের কথাগুলি বলেছি। আমরা চাই জনগণ সরকারের ভালো উদ্যোগগুলো জানুক এবং যেখানে যেখানে সরকারের সীমাবদ্ধতা আছে সেগুলো আমরা যদি জানি, সরকার জানে, আমরা সবাই মিলে একসাথে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। সেই প্রত্যাশা রেখে আজকে এই অনুষ্ঠানটা শেষ করছি। আর আমরা একসাথে লাঞ্চ করব। তবে কেউ কেউ বলেছেন যে এখানে অনেক বলেছেন যে যারা অফিসে চলে যাবেন